আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব বরিশাল বোর্ড 2025। এর পূর্বে ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2025টা আলোচনা করছিলাম। ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা আপনারা দেখতে আসবেন। আচ্ছা, বরিশাল বোর্ড 2025-এ ক নম্বরে কী করতে বললো? ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে লেনদেনগুলো আছে এখান থেকে যেগুলো ব্যবসায়িক নয় সেগুলো আমরা খুঁজে টোটাল যোগ করে দিলে আমাদের ক নম্বর আনসারটা হয়ে যাবে। তাহলে উপরে দেখি এখানে জানুয়ারির 2 তারিখ কি বলছে। 20,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন। এটা তো ব্যবসায়িক লেনদেন নয়। কেমনে? 20,000 টাকা উপর থেকে একটু পরই জনাব সাখাওয়াত 2024 সালে 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা এবং 1,50,000 টাকা অফিস সরঞ্জাম নিয়ে সেবা প্রতিষ্ঠান ব্যবসা চালু করেন, অর্থাৎ সেবামূলক একটা প্রতিষ্ঠান চালু করেন। উক্ত মাসে প্রতিপদ তার লেনদেন। তাহলে ব্যবসা শুরু করার পর তিনি কি করলো? একজন 20,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিল আর কি। তাহলে মাত্র নিয়োগ দিল। এই ম্যানেজার কি তোমার জন্য কাজ করছে? করো নাই তো। তুমি কি বেতন দিছো? দাও নাই। একজন ব্যক্তি আসছে, তাকে নিয়োগ দিচ্ছে ম্যানেজার হিসেবে, তাকে বলতেছে যে আপনাকে আমি 20,000 টাকা করে বেতন দিব, 20,000 টাকা করে বেতন দিব। তাহলে তো এখানে কোনো অর্থের বিনিময় হয় নাই বা সে তোমার জন্য কাজও করে নাই। তাহলে এটা ব্যবসায়িক লেনদেন নয়। একটা পাইলাম। তারপরটা 8 তারিখ, বাকিতে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এটা তো আসবাবপত্র ক্রয় করছে, এটা ব্যবসায়িক লেনদেন, কারণ এটা আসবাবপত্র আনছে, টাকা দিছে। তাহলে অর্থ বিনিময় হয়েছে বা বাকিতে করাতে টাকাটা পরবর্তী দিবে। এরপরে সেবা দেওয়া হলো 30,000 টাকা, যার 40% বাকিতে। এটাও ব্যবসায়িক লেনদেন। প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এটা কিন্তু ব্যবসায়িক লেনদেন নয়। 15 তারিখ কিন্তু লেনদেন, কিন্তু ব্যবসায়িক নয়। এখানে কি বললো? প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। তার ব্যক্তিগত প্রয়োজনে সাখাওয়াত, এখানে সাখাওয়াত যিনি আছে ইনি হচ্ছে প্রতিষ্ঠানের মালিক। সাখাওয়াত তুমি নিজে মনে করো এবং তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছো। এটা কি ব্যবসায়িক কোনো প্রভাব ফেলে নাই তো? তাহলে এটা ব্যবসায়িক লেনদেন নয়। দুইটা পাইলাম। এরপরটা বাকিতে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য সম্পূর্ণ পরিশোধ করা হলো। আমরা যে 8 তারিখ বাকিতে কিনছিলাম সেটার মূল্য দিচ্ছি। তাহলে অর্থ বিনিময় হয়েছে এবং ব্যবসায়িক, এটা ব্যবসায়িক লেনদেন। এরপরটা বলছে অফিস ভাড়া পরিশোধ করা, ভাড়া তো ব্যয় এবং টাকা পরিশোধ করছি, তাহলে অর্থ বিনিময় হয়েছে, এটা একটা লেনদেন। এরপর জানুয়ারি মাসের জন্য ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। তাহলে ওই দেখো তো 2 তারিখ আমি ম্যানেজার নিয়োগ দিছিলাম না, তখন তো আমি মাত্র নিয়োগ দিছিলাম, এখন বেতন দিচ্ছি, তাহলে বেতন দিলে এখন লেনদেন হবে। আর কোনটা ঘটনা কোনটা লেনদেন, এটার প্রথম দিকে বেসিক ক্লাসটা তোমরা দেখে আসবা, ঘটনা এবং লেনদেন আরও স্পষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কয়টা পাইলাম? 2টা। কোন কোন তারিখ? 2 তারিখ এবং 15 তারিখ। এই 2টা আমরা লিখে যোগ করে দিলে হবে। দেখো তো উত্তরে দিছে কিনা। দেখো এখানে উত্তর কি বলছে? ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকার পরিমাণ। 2 তারিখ দেখো 2024 সালের জানুয়ারি 2, মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ 20,000 টাকা। আরটা হচ্ছে প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। 2টা যোগ করে কত হাজার টাকা? 60,000 টাকা। এটা ছিল 15 তারিখ। আশা করি বুঝতে পেরেছ। এরপর একটা আমরা দেখবো এখন কি বলছে। এরপরে কত বলো? 2024 সালে জানুয়ারি মাসের শেষে জনাব সাখাওয়াতের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। এখন মালিকানা শর্ত কীভাবে বের করে? মালিকানা শর্ত বের করার সূত্র কি? মালিকানা শর্ত সমান মূলধন যোগ আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ বিয়োগ উত্তোলন। অর্থাৎ মালিকানা সত্ত্ব বের করতে হলে মূলধন যোগ করতে হবে, তার সাথে যত প্রকারের আয় আছে যোগ করতে হবে, তার থেকে যত প্রকারের ব্যয় আছে বিয়োগ করতে হবে এবং উত্তোলনটা বিয়োগ করতে হবে। আমরা এখন দেখব এখানে এই ধরনের হিসাবগুলো আছে কিনা। তাহলে প্রথম থেকে দেখে আসি। সাখাওয়াত জানুয়ারি 2024 সালের জানুয়ারি 1 তারিখ কত আনছে? নগদ আনছে কত টাকা? 2 লক্ষ টাকা এবং 1,50,000 টাকা অফিস সরঞ্জাম নিয়ে সেবা প্রতিষ্ঠানের ব্যবসা শুরু করেন। তাহলে এই 2টা মালিক যখন ব্যবসা শুরু করে, মালিক নিজ থেকে যেগুলো নিয়ে আসে সেগুলো হচ্ছে মূলধন। তাহলে এখানে দেখো তো মালিক নগদ আনছে 2 লক্ষ, অফিস সরঞ্জাম অর্থাৎ অফিসের জন্য কম্পিউটার বলো বা স্ক্যানার বলো বা অন্যান্য যত সরঞ্জাম আছে এগুলো কিনেছে 1,50,000। তাহলে এই 2টা কে দিছে? অবশ্যই মালিকে দিছে। তাহলে মালিক যাই দে তা সে কী হয়? মূলধন হয়েছে। তাহলে 2 লক্ষর সাথে 1,50,000 যোগ করো, তাহলে 3,50,000 টাকা মূলধন হবে। উত্তরে দিচ্ছি কিনা দেখো। এই দেখো এখানে মূলধন স্বরূপ আনেন, অর্থাৎ মালিক ব্যবসা শুরু করার সময় আনলো 2 লক্ষ টাকা প্লাস 1,50,000, টোটাল মিলে 3,50,000 টাকা। এখন আমরা দেখি এরপর লেনদেনটা কী হলো। তাহলে আমরা কী খুঁজবো? মালিকানা সত্ত্বে
মূলধন পাইলাম, তার সাথে আয়সমূহ যোগ করব, ব্যয়সমূহ বিয়োগ দিব এবং উত্তোলন বাদ দিব। তাহলে আয়, ব্যয়, উত্তোলন এগুলো খুঁজবো আমরা। এটা তো 2 তারিখ তো লেনদেন নয়, এটা তো হবে না। তারপরটা দেখি বাকিতে আসবাবপত্র ক্রয়, এখানে আছে কিনা দেখি আয় এবং ব্যয় বা উত্তোলন। আসবাবপত্র কি হিসাব? সম্পদ হিসাব। আসবাবপত্র কি হিসাব? সম্পদ হিসাব। তাহলে এরপর বাকিতে কিনছে, তাহলে তুমি সম্পত্তি কিনছো, কেনার পর আসবাবপত্র নিয়ে আসছো, বাকিতে টাকাটা দাও নাই, সে পাবে, যে পায় তার নাম প্রদেয়। তাহলে এখানে একটা হচ্ছে প্রদেয় দায় হিসাব, আরটা হচ্ছে আসবাবপত্র সম্পদ হিসাব। এখানে কোনো আয় ব্যয় নাই, তাহলে এটা আসবে না। এরপর দেখো সেবা দেওয়া হলো 30,000 টাকা। এই দেখো এখন সেবা, সেবা কি হিসাব? সেবা হচ্ছে আয় হিসাব। কত টাকা? 30,000 টাকা। এখানে 40% এটা পরে আসতেছে, কারণ আমি তো সেবাই দিছি 30,000 টাকা। 40% বাকিতে মানে আমি এটার 60%, অর্থাৎ টোটাল 100%। এই 30,000 টাকার আমি সেবা দিছি একজন ব্যক্তিকে, তার মধ্যে সে বাকি রাখছে 40%। মনে করো 40% 18,000 টাকা, 12,000 টাকা বা 18,000 টাকাটা সে আমাকে নগদে দিছে, মানে 40% বাকিতে মানে 100% টোটাল। তার মধ্যে 60% সে নগদে দিছে, ধরে নিতে হবে। এই 40% বাকিতে সে পরে দিবে। তাহলে 60% মনে করো 18,000 টাকা, আর হচ্ছে 40% 12,000 টাকা, টোটাল 30,000 টাকা। কিন্তু আমরা এখন মালিকানা সত্ত্ব বের করতে, এখানে আমরা আয় বের করতে। এখন টোটাল আয় কত? এখানে এই লেনদেনে সেবা আয় কত? 30,000 টাকা। আমাকে এই সেবা আয়টাই দেখাতে হবে, 30,000 টাকা পুরোটাই। তাহলে এটা আয় কী করতে হয়? মালিকানা সত্ত্বের কলামে গিয়ে যোগ করতে হয়। তাহলে দেখো তো এখানে যোগ করছে কিনা। এই দেখো সেবা আয় 30,000 টাকা, টোটালটাই দেখাবো। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যাই 15 তারিখ, প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ। এটা তো লেনদেন নয়, এটা আসবে না টোটালি। বাকিতে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ করা ছিল। তাহলে আসবাবপত্র আমরা বাকিতে কিনছিলাম কয় তারিখ? 8 তারিখ। তাহলে মূল্য পরিশোধ, মূল্যবানই টাকা দিয়ে দিচ্ছি। তো টাকা দিয়ে দিলে আমার কী কী ঘটনা ঘটছে? তাকে টাকা দিছি, কীভাবে দিছি কিছু বলা নেই, তাহলে নগদে দিছি। নগদ কী হিসাব? সম্পদ হিসাব। কাকে দিছি? যে পাইতো তাকে, যে পাইতো সেটা কি? প্রদেয়। প্রদেয় কী হিসাব? দায় হিসাব। তাহলে এখানে একটা নগদ সম্পদ, আরটা হচ্ছে একটা প্রদেয় দায় হিসাব। এখানে কোনো আয় ব্যয় নাই 20 তারিখের লেনদেনে। এরপরটা দেখো অফিস ভাড়া পরিশোধ। ভাড়া কী হিসাব? ব্যয় হিসাব। তাহলে আমরা আয় ব্যয় খুঁজতেছি, এখানে একটা ব্যয় পেয়ে গেছি। ব্যয় মালিকানা সত্ত্ব থেকে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে গিয়ে আমরা বিয়োগ করে দেবো 15,000। এই দেখো 22 তারিখ বিয়োগ ভাড়া পরিশোধ কত টাকা? 15,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখি আমরা, এরপর হচ্ছে জানুয়ারি মাসের জন্য ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। তাহলে বেতন কী হিসাব? জানুয়ারি মাসের বলতে আমরা 1 তারিখ 2 তারিখ যে একটা ম্যানেজার নিয়োগ দিয়েছিলাম 20,000 টাকা করে। এই দেখো 20,000 টাকা মাসিক বেতন ম্যানেজার নিয়োগ যখন 2 তারিখ দিয়েছিলাম, এখন যখন 30 তারিখ হচ্ছে মাসে, তার বেতন দিচ্ছি। তো বেতন কী হিসাব? আমরা সকলে জানি বেতন ব্যয় হিসাব। ব্যয় কী করতে হয়? মালিকানা সত্ত্বে বিয়োগ করতে হয়, সেজন্য আমরা বিয়োগ করে দিব। এখানে টাকার অ্যামাউন্টটা নাই, টাকার অ্যামাউন্ট কোনটা হবে? ওই 2 তারিখেরটা, অর্থাৎ 20,000 টাকাটাই। এখানে থেকে বেতন পরিশোধ 20,000 টাকা। তাহলে এখন এই 3,50,000 টাকার সাথে 30,000 টাকা যোগ হয়েছে, সেবা আয়টা 3,80,000 টাকা। 3,80,000 থেকে ভাড়া পরিশোধ করছে সেটা বেশ, অন্য বিয়োগ দেওয়া হয়েছে, বিয়োগ দিয়ে 3,65,000 টাকা। 3,65,000 থেকে বেতন পরিশোধ হবে 20,000 টাকা। 3,65,000 থেকে 20 গেলে 3,45,000 টাকা। এতটুকুতে আমাদের মালিকানা শর্ত শেষ হয়ে গেছে, আর তো নাই। দেখো আর কোনো লেনদেন নাই। আশা করি বুঝতে পেরেছ সবাই। এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নটা, অর্থাৎ আমাদের খ এবং খ এই দুইটা করা শেষ। ঘ নম্বর প্রশ্নে কি বলছে? 1, 8, 10 ও 12 লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখো। আমি অনেকবার এই প্রত্যেকটা ভিডিওতে হিসাব সমীকরণের প্রভাব সম্পর্কে আলোচনা করেছি। তোমরা একটু সিরিয়ালে দেখে আসলে ইনশাল্লাহ হিসাব সমীকরণটা পারবে। প্রত্যেকটা পরীক্ষায় এই হিসাব সমীকরণটা আসবে, একেবারে নিশ্চিত ধরে নাও। আচ্ছা, হিসাব সমীকরণের কলাম ইতিমধ্যে তোমাদের জানা হয়েছে, তবুও আমি একটু দেখিয়ে দিই। কলামটা কী হয়? তারিখ থাকে, আর হচ্ছে লাস্টে গিয়ে মালিকানা সত্ত্বের কলাম থাকে, এবং মূলধন দিয়ে শুরু করতে হয়। মালিকানা সত্ত্বের কলামে কী বললাম? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এগুলো থাকে। এই হিসাবগুলো এই কলাম হবে। এরপর সম্পদ পাশ থাকবে সমান দায় থাকবে, দায় প্লাস মালিকানা সত্ত্ব হয়। এখন সম্পদ পাশে যত প্রকারের সম্পদ আছে সবগুলোর নাম হবে, যত প্রকারের সম্পদ আসবে সবগুলোর নাম হবে, আর দায় পাশে যতটা দায় থাকবে তার নাম হবে। এখন আমরা দেখি একেবারে 1 তারিখটা, আমাদের 1 তারিখ করতে বললো। তাহলে 1 তারিখ কী ঘটলো?
জনাব সাখাওয়াত 2024 সালে 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা আনলো। তাহলে নগদ কি হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তি পাশে নগদ নামে একটা কলাম হবে। এরপর 1,50,000 টাকার অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কি হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে 1 তারিখে আমি দুইটা সম্পদের নাম পেয়ে গেছি, একটা নগদ আর একটা হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে এই দুইটা গিয়ে আমি লিখে দিব সম্পত্তি পাশে, লিখে নগদের কলামে লিখব 2 লক্ষ টাকা, আর অফিস সরঞ্জাম ছিল কত টাকা? 1,50,000 টাকা অফিস সরঞ্জামের কলামে লিখে দিব। দেখো তো দিছে কিনা। দেখো সম্পত্তি পাশে দুইটা কলাম করছে, নগদ এবং অফিস সরঞ্জাম। নগদ আনছিল 2 লক্ষ টাকা আর অফিস সরঞ্জাম আনছিল 1,50,000 টাকা, এখানে দিল। এই তারিখের কলামে 2024 সাল জানুয়ারির 1 তারিখের ঘটনা এখানে বসালো। এই দুইটা পরে আসতেছি, আমি বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের দ্রুত হওয়ার জন্য আর কি। তোমরা একটু ভিডিওটি দেখার সাথে সাথে খাতায় করবা, খাতায় করলে তোমাদের আরও ইজি লাগবে। আচ্ছা, এখন 1 তারিখের লেনদেন। 1 তারিখ হলে কি ঘটনা ঘটে? আরেকটা ঘটনা, 1 তারিখ এই টাকাগুলো কে নিয়ে আসছে? 1 তারিখ এই টাকাগুলো নগদ এবং এই টাকাটা ব্যবসা শুরু করার সময় সে মালিক নিয়ে আসে। তো মালিক যাই দেয় সেগুলো কি হয়? মূলধন হয়ে যায়। তাহলে এই দুইটা যোগ করে আমাদের মূলধনের কলামে লিখতে হবে 2 লক্ষ প্লাস 1,50,000। মূলধনের কলামে লিখতে হবে 3,50,000 টাকা। তাহলে এই কলামে কি কি আসবে? মূলধনের সাথে আরও কি কি যোগ হবে? মূলধনের সাথে যোগ হবে কি? আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই কথাটা তোমার সকলেই জানা আছো, তোমরা এসএসসি থেকে এই বিষয়গুলো শিখে আসতেছ। আচ্ছা, আমরা পরবর্তীটাতে যাই। আর কোন তারিখ করতে বললো এরপরে? আমাদের করতে বললো 8 তারিখ। 8 তারিখ কি বললো? বাকিতে আসবাবপত্র ক্রয়। তাহলে এখান থেকে প্রথমে হিসাবগুলো খুঁজে নিই। বাকিতে কিনছি, ক্রয় কে করে? আমি করি, বা তোমরা ভিডিও করো তুমি করো। তোমাদের আমি বারবার বলে আসতে, তোমরা যখন ভিডিওটা দেখবা তোমরা একটা দোকানের বা ব্যবসার মালিক মনে করবা। তাহলে এখানে কি কিনছো? আসবাবপত্র কিনছো। আসবাবপত্র কি হিসাব? সম্পত্তি হিসাব। সম্পত্তি পাশে তাহলে একটা কলাম করবো আর একটা সেখানে 20,000 টাকা লিখে দিব। আগে লিখে দিয়ে আসি। দেখো সম্পত্তি পাশে আর একটা কলাম করলাম আমরা, এই সম্পত্তি পাশে একটা কলাম করলাম এবং কত টাকা? 20,000 টাকা। কোন তারিখ? 8 তারিখ। আচ্ছা, আসবাবপত্র লিখলাম। এরপরে দেখো আর একটা হিসাব হবে না? প্রত্যেকটা লেনদেনে দুইটা হিসাব হয়। এখন তো আমরা পাইলাম শুধু আসবাবপত্র, আর একটা কী হিসাব হবে? আর একটা এখানে বলছে কিসের মাধ্যমে কিনছি? বাকিতে। মনে করো তুমি শহরে গেছো, শহরে গিয়ে একটা আলমিরা কিনছো, অথবা তোমার বসার একটা ডেস্ক কিনছো তোমার দোকানের জন্য। তাহলে ডেস্কটা কিনে সেটা হচ্ছে আসবাবপত্র, বা আলমিরাটা আসবাবপত্র। এবং কেনার পর তাকে কি টাকা দিতে হবে না? দিতে হবে। কীভাবে দিতে পারি? আমি তাকে ক্যাশ টাকাও দিতে পারি, তার তাকে আবার বাকিও আনতে পারি। কারণ আমি যখন ব্যবসায়ীরা আমাকে বাকি দিবে, বাকিতেও আনতে পারি অথবা চেকের মাধ্যমে আনতে পারি। এখানে বলছে বাকিতে মানে কি? টাকাটা আমি দিনে, দিনে মানে সে আমার কাছে পাবে। তাহলে আমার কাছে যে পায় তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। আমার কাছে যে পাই তার নাম কি? প্রদেয় হিসাব। এখন প্রদেয় মানে প্রদান করতে হবে, সেটা হচ্ছে দায়। প্রতিষ্ঠানের কাছে কোনো কিছু পাইলে সেটা দায়। তাহলে দায় পাশে গিয়ে আমাদের প্রদেয় হিসাব নামে একটা কলাম করতে হবে। দেখো দায় পাশে প্রদেয় হিসাব নামে একটা কলাম করছে, সেখানে কত টাকা লিখে দিছে? 20,000 টাকা। অর্থাৎ আসবাবপত্র ক্রয় হলে কোথায় প্রয়োগ করছে? আসবাবপত্র বাড়ছে বিদায় 20,000 টাকা আসবাবপত্র কলামে লিখছি, আর টাকাটা দিই নাই পাবে সে অন্য প্রদেয় হিসাবের কলামে লিখছি। এরপরে কোন তারিখটা করতে বললো? 10 তারিখ। 10 তারিখ কী ঘটলো দেখি। সেবা দেওয়া হলো 30,000 টাকা, যার 40% বাকিতে। টোটাল মিলে 100%, 100% মধ্যে 40% বাকিতে। তো বাকি 60% কিসে? কিছু বলা নেই, তাহলে নগদে দিছে, আমি ধরে নিব। তো টোটাল সেবা কত? সেবা হচ্ছে 30,000 টাকা। তো সেবা আমার জন্য কি? আয় কোন কলামে কাজ করতে হয়? মূলধনের কলামে, অর্থাৎ মালিকানা সত্ত্বের কলামে। সেজন্য দেখো মালিকানা সত্ত্বের কলামে গিয়ে এই 10 তারিখ মালিকানা সত্ত্বের কলামে গিয়ে আগে 30,000 টাকা লিখে দিছে। আর কত লিখে দিছে? 30,000 টাকা আগে লিখে দিছে। তোমরা এই হিসাব সমীকরণটা করার সময় আমি বারবার বলতেছি খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করো, তাহলে তোমাদের ইজি লাগবে। তাহলে এটা যোগ করে রাখছে, যোগ করে রাখছে বুঝবে কেমন? ব্র্যাকেট দেওয়া নাই। তাহলে সেবা হচ্ছে আয় তো যোগ করতে হয় মালিকানা সত্ত্বের কলামে। এখন এই টাকাটা কিসে দিছে সে বলতেছে, এখানে বলতে 40% বাকিতে মানে আমি তার কাছে পাবো, বাকিতে মানে সেবা দেখে আমি দিছি, সেবা আমি দিয়ে টাকা পাইছি 30,000, তার মধ্যে পাবো 30,000, তার মধ্যে 40% বাকিতে মানে হচ্ছে সে আমাকে 40% দেয় নাই, তাহলে বাকি 60% দিছে। দুইটাইতে পাবো, যেটা পাবো সেটা প্রাপ্য হিসাব, যেটা পাবো সেটা কি হিসাব?
প্রাপ্য হিসাব, আর যেটা দিয়ে ফেলছে সাথে সাথে সেটা হচ্ছে নগদান হিসাব। এখন টাকাটা বের করি। প্রাপ্য হিসাব নামে সম্পত্তি পাশে একটা কলাম হবে কিন্তু, কারণ এই তারিখের লেনদেনে আমাদের দেখো নগদান হিসাব নামে কলাম ছিল, লিখতে হবে না। কিন্তু এখন যে বাকিতে আমি সেবা দিচ্ছি সেজন্য একটা প্রাপ্য হিসাবের কলাম করতে হবে, কারণ আমি পাইলে সেটা প্রাপ্য হিসাব, সেটা সম্পত্তি পাশে একটা কলাম হলো। কত টাকা পাবো সেটা আমরা বের করি একটু। এখন 30,000 টাকা গুণ কয় পার্সেন্ট? 40% সমান 12,000 টাকা। তার মানে কি 40% মানে 12,000 টাকা সে আমাকে দিবে না, সে আমি পাবো। তাহলে দিছে কত? 30,000 থেকে 12,000 টাকা বিয়োগ করে দাও, 18,000 টাকা সে দিছে। কিসে দিছে তাহলে ধরে নিতে হবে? নগদে দিছে। সেজন্য এখানে নগদের কলামে 10 তারিখ দিয়ে 18,000 টাকা দিছে, আর পাবো কলামে অর্থাৎ প্রাপ্য হিসেবে সে কত টাকা দিছে? 12,000 টাকা দিছে। 18 এবং 12 কত হাজার টাকা হয়? 30,000 টাকা হয়। দুইটাই আমাদের আয়, সেটা মূলধনের কলামে গিয়ে 30,000 টাকা লিখছে। আশা করি বুঝতে পেরেছো লেনদেনটা। একবারে শেষ লেনদেনটা আমরা এখন দেখব। 22 তারিখ অফিস ভাড়া পরিশোধ। ভাড়া কি হিসাব? ভাড়া ব্যয় হিসাব। তাহলে পরিশোধ করছি, কোথায় থেকে পরিশোধ করছি? হয়তো আমার ক্যাশের ডয়ারে, ক্যাশ মানে কি? নগদ। তাহলে এটা থেকে নগদ কমে যাবে। নগদ কি হবে? কমবে, নগদ দিছি বিদায়। সাথে সাথে ভাড়া কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয় কোথায় থেকে কমে? মালিকানা সত্ত্বের কলাম থেকে কমে। দেখো তো দিছে কিনা? ব্যয় 22 তারিখ, এ দেখো নগদ দিছি আমি ভাড়া, সে অন্য 15,000 টাকা নগদ থেকে কমে গেছে, অর্থাৎ ব্র্যাকেটে দিছে। এরপরে মালিকানা সত্ত্বের কলামে কী কী থাকে? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, আর ভাড়া হচ্ছে ব্যয় হিসাব, সে অন্য ব্যয় এখান থেকে কি করছে? বিয়োগ করছে। আর কোনো লেনদেন নাই আমাদের, শেষ একদম 22 তারিখ পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করি। 2 লক্ষর সাথে 18,000 যোগ করব, তার থেকে 15,000 বিয়োগ দিব, আসবে 2,03,000 টাকা। এরপরে এখানে 1,50,000 ছিল, যাই ছিল তাই। এখানে 12,000 ছিল, যাই ছিল তাই। এখানে 20,000 ছিল, যাই ছিল তাই। উদ্বৃত্ত নামালাম। এখানেও 20,000 ছিল, যাই ছিল তাই। এখানে ব্র্যাকেট ছাড়াগুলো যোগ করবো, ব্র্যাকেট ওলাগুলো বিয়োগ দিব, অর্থাৎ 3,50,000 যোগ 30,000, তার থেকে বিয়োগ দেবো হচ্ছে 15,000। তার বিয়োগ দিলে আসবে 3,65,000 টাকা। এখন দায় প্লাস মালিকানা সত্ত্ব যোগ করব। এটা যোগ করে এখন 20,000 যোগ 3,65,000 আসবে 3,85,000। আর এখানে ব্যালেন্স যে 4টা আসছে, এই 4টা যোগ করো। এই 4টা যোগ করলে আসবে 3,85,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। আমরা এর পরবর্তীতে আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।